আখড়া স্টাডিতে সবাইকে স্বাগতম। টুডে উই শ্যাল লার্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 ইংলিশ বুক ব্লিস নিউ সিলেবাস চ্যাপ্টার 9 দ্য নর্থ শিপ। হ্যাঁ, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইংরেজি বই ব্লিসের নবম অধ্যায়টি নিয়ে একদম দারুণ একটা আলোচনায় ডুব দিতে চলেছি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এক অসাধারণ এবং মহাকাব্যিক সামুদ্রিক যাত্রায় বের হব। ফিলিপ লার্কিন রচিত এই চমৎকার কবিতাটি কিন্তু শুধু 3টি সাধারণ জাহাজের গল্প নয়। একটু গভীরে গেলে বোঝা যায় এটি আসলে আমাদের জীবনের 3টি ভিন্ন পথ এবং লক্ষ্যের এক অত্যন্ত গভীর রূপক। এই যাত্রায় রয়েছে নানা রকম চমৎকার সব রং, রয়েছে জীবনের প্রবল সংগ্রাম, আর রয়েছে অসীম সাহসের গল্প। তাই পুরো মনোযোগ দিয়ে এই রোমাঞ্চকর কাব্যিক বিশ্লেষণটি উপভোগ করার জন্য একদম প্রস্তুত হয়ে নেওয়া যাক। আজকের এই যাত্রাপথে আমরা মোট 5টি ধাপে এগোব। প্রথমেই থাকছে কবির পরিচয় এবং প্রারম্ভিক কথা। এরপর আমরা কালানুক্রমিকভাবে 3টি জাহাজের ভিন্ন ভিন্ন গন্তব্যের গল্প শুনব। প্রথমটির পশ্চিমের যাত্রা, দ্বিতীয়টির পূর্ব দিকের বিপদ এবং সবশেষে তৃতীয়টির রোমাঞ্চকর উত্তরের অভিযান। আর একদম শেষে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার এবং এর পেছনের মূল ভাব বা থিম নিয়ে একটা দারুণ আলোচনা থাকবে। 1 নম্বর পয়েন্ট, কবির পরিচয় ও প্রারম্ভিক কথা। ফিলিপ লার্কিনের আকাঙ্ক্ষা। এই অসাধারণ কবিতাটি যিনি লিখেছেন সেই ফিলিপ আর্থার লার্কিন সম্পর্কে দুচার কথা না জানলেই নয়। তিনি ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। দ্য নর্থ শিপ হল তার প্রকাশিত একেবারে প্রথম দিককার কবিতার বই, যা কবির নিজের জীবনের এক অসীম আকাঙ্ক্ষা আর মানসিকতার প্রতীক। সবচেয়ে অবাক করা তথ্যটি হল 1984 সালে তাকে ইংল্যান্ডের পোয়েট লরিয়েট বা রাজকবির মতো এত বড় একটা সম্মানজনক পদ প্রস্তাব করা হয়েছিল, কিন্তু জানেন কি, তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেন। এই মানুষটার সেই অনমনীয় আর স্বাধীন ব্যক্তিত্বেরই একটা বিরাট ছাপ এই কবিতায় দেখতে পাওয়া যাবে। গল্পের একেবারে শুরুতে উত্তাল সমুদ্রের বুকে ভোরের বাতাস যখন বইতে শুরু করে, তখন 3টি সুসজ্জিত জাহাজ একসাথে তাদের যাত্রা শুরু করে। এই ফুলে ওঠা সমুদ্র যেন জীবনের অপার সম্ভাবনার কথা বলে। কিন্তু এই একসাথে শুরু হওয়া যাত্রা খুব বেশি দিন এক থাকে না। প্রথম দিনেই একটি জাহাজ যায় পশ্চিমে, দ্বিতীয় দিন আরেকটি পূর্বে এবং তৃতীয় দিন শেষ জাহাজটি যাত্রা করে সম্পূর্ণ অজানা উত্তরের পথে। 2 নম্বর পয়েন্ট, প্রথম জাহাজ, পশ্চিমের যাত্রা, একটি সমৃদ্ধ যাত্রা। প্রথম জাহাজের গন্তব্য ছিল পশ্চিম দিকে। এটি কিন্তু একটি অত্যন্ত উজ্জ্বল, প্রাণবন্ত এবং আশাবাদী দৃষ্টিভঙ্গির গল্প। চারপাশের পরিবেশটা একদম রৌদ্রোজ্জ্বল, জলে এক মায়াবী সোনালি আভা ঠিকরে পড়ছে। কবিতায় বলা হয়েছে, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ওভার দ্য সি দ্য রানিং সি, অর্থাৎ প্রথম জাহাজটি পশ্চিম দিকে মোড় নিল। লক্ষ্য করার মতো বিষয় হল সমুদ্র এখানে রানিং বা প্রবাহমান। মনে হবে প্রকৃতি নিজেই যেন দুহাত বাড়িয়ে জাহাজটিকে সাহায্য করছে। বাতাস ছিল একেবারে অনুকূলে, কোনো বাধা বিপত্তি ছাড়াই জাহাজটি খুব সহজেই একটি রিচ কান্ট্রি বা সমৃদ্ধশালী দেশে গিয়ে পৌঁছাল। এটি আসলে সেই সমস্ত মানুষদের প্রতীক যারা জীবনে খুব সহজে বড় কোনো বাধা বা সংগ্রাম ছাড়াই ধনসম্পদ আর সাফল্য লাভ করে যায়। তাদের জীবন ওই সোনালি রঙের মতোই মসৃণ, কিন্তু সেখানে কোনো গভীর চ্যালেঞ্জ জয় করার আত্মতৃপ্তি হয়তো থাকে না। 3 নম্বর পয়েন্ট, দ্বিতীয় জাহাজ, পূর্ব দিকের বিপদ, শিকার হওয়া জলযান। সবার ভাগ্য তো আর প্রথম জাহাজের মতো মসৃণ হয় না। এবার সেই উজ্জ্বল সোনালি আলো থেকে আমাদের প্রবেশ করতে হচ্ছে এক অন্ধকার, ভয়াল পরিবেশে। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে মোড় নেয়, আর এই গল্পটা মোটেও সুখকর নয়। চারপাশে দৃশ্যপটে এখন উত্তাল ধূসর ঢেউ আর হিংস্র লাল রঙের ছড়াছড়ি। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, ওভার দ্য সি দ্য কোয়েকিং সি। এখানে সমুদ্র কিন্তু আর শান্ত বা প্রবাহমান নেই, এটি এখন কোয়েকিং বা ভীতিকরভাবে কম্পমান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল বাতাস সেখানে বন্ধু নয়। বাতাস শিকারীর মতো জাহাজটিকে তাড়া করেছে, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট। ঠিক যেন এক বন্য পশু তার শিকারের পেছনে হন্য হয়ে ছুটছে। এক ভয়ানক বিপদের সম্মুখীন এই জলযানটি। এই ভয়াবহ পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে গেলে 2টো গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের অর্থ আমাদের জেনে রাখা দরকার। প্রথমটি হল কোয়েকিং, যার মানে হল কম্পমান বা আলোড়িত। এটি সমুদ্রের সেই অশান্ত এবং রুদ্র মূর্তি বা ভয়ঙ্কর রূপকে বোঝায়, যা যে কোনো মুহূর্তেই জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে। আর দ্বিতীয় শব্দটি হল ক্যাপটিভিটি, মানে বন্দিদশা। দ্বিতীয় জাহাজটি শিকারীর মতো তাড়া খাওয়া ওই বাতাসের কাছে হার মেনে এক জায়গায় নোঙর ফেলতে বাধ্য হয়। সে আর সামনের দিকে এগোতেই পারে না, একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সে চিরতরে বন্দী হয়ে যায়। এটি আসলে আমাদের জীবনের সেই অবস্থার কথা মনে করিয়ে দেয় যখন মানুষ পারিপার্শ্বিক প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ করে ফেলে আর স্বপ্নের পথে এক পাও এগোনো সম্ভব হয় না। 4 নম্বর পয়েন্ট, তৃতীয় জাহাজ, উত্তরের অভিযান, ক্ষমাহীন পথ। এবার আমরা চলে এসেছি গল্পের একেবারে চূড়ান্ত পর্বে। প্রথম জাহাজটি খুব সহজে সফল হল, দ্বিতীয়টি বিপদের কাছে হার মানল, কিন্তু তৃতীয় জাহাজটি
এই জাহাজের যাত্রাটা এক অকল্পনীয়, হিমশীতল এবং ক্ষমাহীন পথের দিকে। চারদিকের দৃশ্যপট একদম বদলে গেছে। গাঢ় নীল এবং নিরেট কালো রঙের একটা অদ্ভুত স্তব্ধতা আর ভীতি চারদিকে। The third ship drove toward the north, over the sea, the darkening sea. উত্তরের এই সমুদ্র ক্রমশ অন্ধকার হয়ে আসছে। এখানে বাতাসের লেশমাত্র সাহায্য নেই, বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। আকাশের রং কালো আর তা অনেক উঁচুতে বিস্তৃত। জাহাজের ডেকের ওপর বরফের মতো হাড় কাঁপানো ঠান্ডা জমে চকচক করছে। একে কবি বলেছেন প্রাউড আনফ্রুটফুল সি, এক অহংকারী এবং নিষ্ফলা সমুদ্র, যা কাউকে বিন্দুমাত্র সাহায্য বা করুণা করে না। তবুও এই সীমাহীন অন্ধকারের বুক চিরে তৃতীয় জাহাজটি এক অকুতভয় বীরের মতো শুধু সামনের দিকে এগিয়ে চলেছে। উত্তরের এই চরম প্রতিকূলতায় জাহাজটি টিকে আছে কিভাবে? এখানে সবচেয়ে শিক্ষণীয় শব্দটি হল রেগড। এর অর্থ হল একটি দীর্ঘ এবং অত্যন্ত কঠিন যাত্রার জন্য কোনো জাহাজকে পুরোপুরি সজ্জিত বা প্রস্তুত করা। তৃতীয় জাহাজটি কিন্তু খুব ভালো করেই জানত যে উত্তরের পথ কোনো সহজ পথ নয়। সে জানত সেখানে কোনো সাহায্যকারী বাতাস থাকবে না, সেখানে কেবলই থাকবে নিশ্ছিদ্র অন্ধকার আর জমাট বাঁধা শীত। কিন্তু এত সব জানা সত্ত্বেও জাহাজটি মানসিকভাবে এবং কাঠামোগতভাবে এক সুদীর্ঘ যাত্রার জন্য নিজেকে তিল তিল করে প্রস্তুত করেছিল। এটি আমাদের একটা বিরাট শিক্ষা দেয় যে জীবনের সবচেয়ে বড় এবং মহৎ লক্ষ্যগুলো অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং পাহাড়ের মতো অটল মানসিক দৃঢ়তা। এই তুলনাটা দেখলে কবিতার পুরো নির্যাসটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পূর্ব এবং পশ্চিমের জাহাজ দুটি তাদের যাত্রা শেষ করে ফিরে এসেছে। প্রথমটি হয়তো খুব সহজে সম্পদ পেয়ে সুখে ফিরেছে, আর দ্বিতীয়টি প্রতিকূলতার কাছে বন্দী হয়ে দুঃখে ফিরেছে। কিন্তু উত্তরের জাহাজটির গল্প সম্পূর্ণ আলাদা। সে কোনোদিন ফিরে আসার জন্যই যাত্রা করেনি। সে বহুদূর বিস্তৃত এক ক্ষমাহীন সমুদ্রে ফায়ার স্পিলিং স্টার বা অগ্নিবর্ষী নক্ষত্রের ঠিক নিচে দিয়ে অবিরাম ছুটে চলেছে তো চলেইছে। তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। তার এই যাত্রা এক অসীম আকাঙ্ক্ষার দিকে, যা কখনোই থেমে যায় না। 5 নম্বর পয়েন্ট, শব্দভাণ্ডার এবং কবিতার মূল ভাব, আকাঙ্ক্ষার প্রতীক। এতক্ষণ ধরে আমরা যে মহাকাব্যিক দৃশ্যপটগুলো দেখলাম, চলুন তার একটা সারসংক্ষেপ এই ছকটার মাধ্যমে বুঝে নেওয়া যাক। পশ্চিমের জাহাজের ক্ষেত্রে সমুদ্র ছিল রানিং বা প্রবহমান, যার পরিণতি হল একটি সমৃদ্ধ দেশ। এটি হল জীবনের সেই সহজ পথ যেখানে কোনো বড় ঝুঁকি নিতে হয় না। পূর্বের জাহাজের ক্ষেত্রে সমুদ্র ছিল কোয়েকিং বা কম্পমান, আর পরিণতি হল বন্দিদশা। এটি হল জীবনের সেই পথ যেখানে বিপদের ধাক্কায় ভয় পেয়ে মানুষ হাল ছেড়ে দেয়। আর উত্তরের জাহাজের ক্ষেত্রে সমুদ্র ছিল ডার্কেনিং বা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু মজার ব্যাপার হল এর পরিণতি কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়, বরং এটি এক অনন্ত লং জার্নি বা দীর্ঘযাত্রা। এটি সেই অদম্য মানবসত্তার কথা বলে যা যে কোনো চরম প্রতিকূলতাকে হাসি মুখে জয় করে কেবল সামনের দিকেই এগিয়ে যায়। এই গোটা আলোচনা থেকে আমাদের জীবনের জন্য 3টি বড় শিক্ষা বেরিয়ে আসে। প্রথমত, জীবনে বিশাল সব বাধা আসবেই, আর সেগুলোকে বুক চিতিয়ে অতিক্রম করার সাহস রাখতে হবে। দ্বিতীয়ত, খুব সহজে পাওয়া সাফল্য বা আরামদায়ক জীবনের চেয়ে একটা মহৎ লক্ষ্যের জন্য নিরলস আকাঙ্ক্ষা আর অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়াটা অনেক বেশি গর্বের। তৃতীয় জাহাজটি এই নিরলস আকাঙ্ক্ষারই এক জ্বলন্ত প্রতীক। এবং তৃতীয়ত, মনে রাখতে হবে জীবন কোনো 100 মিটারের ছোট দৌড় নয়, এটি একটি ম্যারাথন, একটি দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রা, যার জন্য সবসময় রিগড বা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। ঠিক যেমন উত্তরের জাহাজটি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও একা মাথা উঁচু করে গর্বিতভাবে এগিয়ে গিয়েছিল। আজকের এই চমৎকার বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে দেয়া হলো। একবার ওই জলজল করা ধ্রুবতারার দিকে তাকিয়ে ভাবা যাক তো, এই 3টে জাহাজের মধ্যে ঠিক কোনটি যাত্রা আমাদের জীবনের প্রকৃত আকাঙ্ক্ষাকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে? ওই সহজ পথে বিনা পরিশ্রমে সম্পদ অর্জন করাটা, নাকি বিপদে ভয় পেয়ে থেমে যাওয়াটা, নাকি আরামায়েশ ত্যাগ করে অসীম সাহসের সাথে অজানার উদ্দেশ্যে নিজের বড় কোনো লক্ষ্যকে তাড়া করাটা? এই উত্তরটা আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে। আজকের এই অসাধারণ এবং শিক্ষণীয় বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করা যায় ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ কবিতার এই দারুণ দৃশ্যপট এবং এর অন্তর্নিহিত গভীর অর্থটি সবার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও আকর্ষণীয় পড়াশোনার কন্টেন্ট নিয়মিত পেতে চান, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার হোক, এবং অবশ্যই আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুল না হয়। নতুন কোনো দারুণ অধ্যায় নিয়ে খুব জলদি আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন কিছু শিখতে থাকবেন এবং উত্তরের সেই অকুতভয় জাহাজের মতোই সাহসের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলবেন। অনেক ধন্যবাদ।